আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে যদি আমরা দিন শেষের অবস্থানটা একটু দেখে নিই যে কোন অবস্থায় রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এবং টার্নওভারই বা কেমন হয়েছে, যদিও 700 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। আমরা একটু দেখে নিব যে সারাদিন জুড়ে লেনদেন কেমন হয়েছে, কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যাটাই কেমন রয়েছে। আপনারা দেখছেন যে 63 পয়েন্ট কমে লেনদেন শেষ করেছে, 5722 পয়েন্টে দেখা যাচ্ছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে কটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং সেটা একটু দেখে নিব যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং কয়টি বা হারিয়েছে সেটা দেখব। তো টার্নওভার আমরা যদি বলি যে টার্নওভার কিন্তু কিছুটা কম লেনদেনের মধ্যে দিয়ে লেনদেন শেষ করেছে। আপনারা দেখছেন যে 321টি প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বাড়ার সংখ্যা 34টি, অপরিবর্তিত ছিল 31টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং টার্নওভার ছাড়িয়েছে 711 কোটি 15 লাখ টাকা। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও ইমরান হাসানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, এই যে বাজারের অবস্থান দেখতে পাচ্ছেন, এই বাজারটা আসলে কি মনে হচ্ছে? বাজার আসলে কারেকশন হচ্ছে না আসলে বাজারের আসলে ডাউন ট্রেন্ডে, কোনটা মনে হচ্ছে? আমি ডাউন ট্রেন্ড বলবো না। আমি এই বছরের যদি আমরা শুরু থেকে এখন পর্যন্ত বাজারের পারফরমেন্সটা চিন্তা করি, এবার আজকে পর্যন্ত আমাদের ব্রডার সূচক ডিএসইএক্স সূচকটা 18% মতো আপ আছে জানুয়ারি 1 থেকে শুরু করে আজকে পর্যন্ত। এবং আপনারা জানেন যে এই সূচকটা গত মাসেই 5900 ক্রস করেছিল এবং সেই 5900 ক্রস করাটা হচ্ছে গত প্রায় 2 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল। তো বাজারের মিড টার্ম বা এখনো লং টার্ম বলা যায় না, বা মিড টার্ম ট্রেন্ডটা কিন্তু আপওয়ার্ড আছে বা বুলিশ আছে, সেটা স্পষ্ট। 18% আমাদের মতো মার্কেটের জন্য, যেখানে আমাদের মার্কেট গত 2010 সালের পর থেকে ওইভাবে কখনো পারফর্ম করতে পারে নাই, সেই হিসাবে আমি মনে করি এটা একটা ভালো একটা পারফরমেন্স ছিল। এবং অনেক বাধা বিপত্তির মধ্যেও, অনেক রকম গ্লোবাল টেনশন ছিল, ডোমেস্টিক টেনশন ছিল, তারপরেও বেশ ভালো পারফর্ম করেছে। তো এইরকম একটা র্যালি হওয়ার পরে আমার কাছে মনে হয় এখন বাজারে যে যেটাকে আমি এটাকে প্রফিট টেকিং বা কারেকশনই বলবো, এখানে একটা প্রফিট টেকিং হয়েছে বা হচ্ছে। আমি মনে করি এটা একটা শর্ট টার্ম ইভেন্ট। এটা মিড টার্ম বা লং টার্মে বাজারের জন্য আমি বিয়ারিশ হওয়ার মতো কিছু দেখছি না। বাজারকে আমি এখন বিয়ারিশ বলবো না, আবার সেই সাথে আমি স্ট্রং বুল মার্কেটও বলবো না। আমি মনে করি যে এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়াই বলতে চাচ্ছেন। এটা কাইন্ড অফ যখন কেউ দৌড়ায়, স্প্রিন্ট করে, স্প্রিন্ট করার পর তার কিন্তু যদি বেশি দূর যেতে হয়, তার কিছু থামতে হয়, তার কিছুটা রেস্ট দিতে হয়। তো এটা আমি বাজারেরও এটা একটা নর্মাল ফেনোমেনা। বাজার টানা সবসময় বাড়তে থাকবে না এবং সেই জিনিসটা বরঞ্চ হেলদি। জি, এই যে মার্জিন লোন ইস্যুসটা যদি একটু টানি, তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে মার্জিন লোনে আসলে বিনিয়োগকারীরা, যদিও অনেকেই বলছেন যে এটা আসলে বিনিয়োগকারীদের স্বার্থেই করা হয়েছে, বাজার বান্ধব করা হয়েছে, মন্তব্যটা আপনার কাছ থেকেও শুনবো। আমি মনে করি মার্জিন লোনটা অনেক বেশি বাজার বান্ধব এবং বিনিয়োগকারী বান্ধব হয়েছে। বরঞ্চ আমার কাছে মনে হয় এটা বেশি বিনিয়োগকারী বান্ধব হয়ে গেছে। মানে এত বেশি বিনিয়োগকারী বান্ধব হয়ে গেলে অবশ্যই সেটার রিস্কও থাকে। মার্জিন লোনে তাদের যে দাবিগুলা ছিল, সেই দাবিগুলা, বিনিয়োগকারীদের যে দাবিগুলা ছিল, সবগুলো আমার মনে হয় মানা হয়েছে এবং এটা দাবিগুলো মানতে যে বরঞ্চ অনেক জায়গাতে অনেক বেশি ইজিও করে ফেলা হয়েছে। যে জিনিসটা আমরা দেখেছি যে মার্জিন লোনের কারণে বাজারের অনেক সময় ক্ষতিগ্রস্ত হওয়ারও একটা ভয় থেকে থাকে যদি এইভাবে কন্ট্রোলটা না থাকে। এই বিষয়গুলো যদি একটু এক্সপ্লেনেশনটাও শুনি বিনিয়োগকারীদের স্বার্থে। রাইট রাইট যেরকম দেখেন, আপনার পি রেশিওটা 40 তে রাখা হয়েছে। হ্যাঁ, তার মানে অলমোস্ট মেজরিটি সব কোম্পানি চাইলে মার্জিনেবল হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা প্রথমত ড্রাফটে এসএসসি চিন্তা করেছিল যে ব্যাংক, এনবিএফআই এগুলোর জন্য প্রাইস টু বুক ভ্যালু রেশিও কনসিডার করা হবে। প্রাইস টু বুক ভ্যালু রেশিও 3 এর নিচে হতে হবে মার্জিন লোন পাওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে কিন্তু এই জিনিসটা সরিয়ে দেওয়া হচ্ছে। ব্যাংক, এনবিএফআই কেও বলা হয়েছে তারা জাস্ট পিটাই যদি কোয়ালিফাই করে তাহলে ব্যাংক, এনবিএফআই তো মার্জিন লোন দিতে পারবে। বরঞ্চ আমি মনে করি এটা থাকা দরকার ছিল, কিন্তু জিনিসটা কিন্তু আরো ইজি করে আনা হয়েছে। সেই সাথে আগে যেটা ছিল যে 5 লাখ টাকা মিনিমাম বিনিয়োগ থাকতে হবে কারণ মার্জিন লোন ফ্যাসিলিটি পাওয়ার জন্য, সেটা কমিয়ে 3 লাখ টাকা করা হচ্ছে। মানে এখন অল্প টাকা থাকার পরও সে মার্জিন লোনের জন্য এলিজিবল হতে পারবে। তো আপনি এরকম অনেকগুলো জিনিস, আমি সবগুলো ডিটেলে যদি নাও যায়, আপনি এক কথা দেখতে পারবেন পুরো টোনটা ছিল যে বিনিয়োগকারীরা যাতে সহজে মার্জিন লোন নিতে পারে, বেশিরভাগ শেয়ারে মার্জিন লোন নিতে পারে
এই একটা থেকে করা। ইভেন কোম্পানিগুলোর ক্ষেত্রেও যে মার্চেন্ট ব্যাংকগুলো বা ব্রোকারেজ হাউসগুলো মার্জিন লোন দিয়ে থাকেন, তাদের আগের রুলটাতে ছিল যে সে তার টোটাল ক্যাপিটালের 3 গুণের বেশি মার্জিন লোন দিতে পারবে না। এখন সেটা করা হচ্ছে 4 গুণ। তার মানে কোম্পানিগুলোরও কিন্তু মার্জিন লোন দেওয়ার সক্ষমতা আরো বৃদ্ধি করে দেওয়া হয়েছে, তারা চাইলে আরো বেশি লোন দিতে পারছে। তো সবকিছু মিলে বেশি মার্জিন লোন যাতে বাজারে আসতে পারে এবং বেশি কোম্পানি মার্জিন লোন পায় এবং বেশি সংখ্যক বিনিয়োগকারী মার্জিন লোন পেতে পারে, এই তিনটা দিকেই ফোকাস করে রুলটা করা হয়েছে, যেটা আমি মনে করি বিনিয়োগকারীদের জন্য খুবই পজিটিভ। জি, কিন্তু অনেকে বলছেন যে আসলে বাজারে তারল্য প্রবাহ বাড়বে এই ক্ষেত্রে। আরেকটা বিষয় নিয়ে যদি একটু কথা বলি, যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আগে যে এই যে বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ টাকা ছিল, সেটা এখন 3 লাখ টাকা করা হয়েছে। এখানে যদি একটু একটা বিষয় যদি একটু বলি, যে এখানে আগেও আমরা দেখেছি যে সেটা অনেক রিটেল ইনভেস্টর ছিল, তাদের কিন্তু বিনিয়োগটা হচ্ছে 2 লাখ 3 লাখ টাকাও ছিল, কিন্তু 5 লাখ টাকার সেই কন্ডিশনটা থাকলেও সেই জায়গা থেকে ছোট বিনিয়োগকারীরাও তারা মার্জিন লোনটা অ্যাভেল করতে পারতেন। এবং এখন অনেকেই আছেন যে 3 লাখ টাকা থাকলেও সেখানে তারা কিন্তু রিটেল ইনভেস্টর যারা এর থেকে কম ইনভেস্টমেন্ট আছে, তো তারাও কিন্তু নিয়েছেন অলরেডি মার্জিন লোনটা হচ্ছে ইতিমধ্যে অ্যাভেল করেছেন। তো সেক্ষেত্রে তাদের কি আসলে অ্যাডজাস্টমেন্ট করবে, নাকি হচ্ছে যেদিন থেকে এটা কার্যকর হয়েছে সেদিন থেকে আসলে এটা অ্যাপ্রুভাল হবে? আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, এটা যদিও ক্লিয়ারলি কিছু রুলে বলা নাই, কিন্তু যেহেতু ক্লিয়ারলি কিছু বলা নাই, যেটা রেশনাল এবং যেটা হবে বলে আমি বিশ্বাস করি, যাদের অলরেডি 3 লাখ টাকার নিচে মার্জিন রুল আছে, লোন আছে, তাদেরকে এখন মার্চেন্ট ব্যাংকগুলো হয়তো বা নতুন করে, হয়তো বা না, এটা রুল হিসেবে তাদেরকে নতুন করে মার্জিন লোন দিবেন না, কারণ তারা সে এখন কোয়ালিফাই করেন না। বাট তার আগের যে মার্জিন আছে সেটা এখন অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জি, তার মানে হচ্ছে যেহেতু এটা হচ্ছে মেনশন করা নাই, সেক্ষেত্রে আসলে দরকার নেই। এটা কিন্তু অনেক বিনিয়োগকারীদের একটা কনফিউশন রয়েছে এই জায়গাটাতে। আমি এই ব্যাপারে প্রিটি কনফিডেন্ট যে এই জিনিসটা আসলে তাদের এটা কিছু করার প্রয়োজন হবে না, এখানে মানে সেল করে ফেলতে হবে বা এরকম কিছু আমি সেটা মনে করি না, সেরকম কিছু বলাও নেই। জি, আমরা যদি বর্তমান বর্তমান মার্কেটের সিচুয়েশন বলি এবং ওভারঅল সবকিছু বলি না, এবং আপনি বলছেন যে বাজার আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া চলছে, এটা কারেকশন বলছেন, তো সেই জায়গা থেকে বিনিয়োগকারীরা আসলে এই বাজারটা ইনভেস্টেবল কিনা? হ্যাঁ, বাজার তো আসলে ইনভেস্টেবল। আমি মনে করি এখন অনেক কোম্পানি আন্ডারভ্যালুড হয়েছিল, এখন আরো আন্ডারভ্যালুড হয়ে আছে বর্তমানে যে প্রফিটেবিলিটি হলো সেই কারণে। তো তবে এখন বাজারে আমি মনে করি বিনিয়োগকারীদের তাদের সূচকের থেকে বেশি ফোকাস করতে হবে সে কোন কোম্পানিগুলো সিলেক্ট করছে বা চুজ করছে সেটা। এবং একই সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে একই সাথে যে সে তার সবটাকে ইনভেস্ট করে ফেলতে হবে তারা, এখানে তার লেয়ারে লেয়ারে ইনভেস্ট করা উচিত। কারণ বাজার আমি সামগ্রিকভাবে আমি যেটা বললাম, যেটা একটা শর্ট টার্ম একটা প্রফিট টেকিং হওয়ার সম্ভাবনাটা বেশি, বাট বাজার সবসময় পরিবর্তনশীল, আমাদের ভ্যারিয়েবল গুলো সবসময় পরিবর্তনশীল। তো এই মোমেন্ট আমি মনে করি আমাদের সবচেয়ে পজিটিভ দিক আছে, যেটা সামগ্রিক বাজারের জন্য আমি যদি ম্যাক্রো ইকোনমি থেকে বলি, আমাদের ইন্টারেস্ট রেট ফল করছে, এটা খুবই ভালো একটা জিনিস। ইভেন পলিসি রেটও বাংলাদেশ ব্যাংক অনেকদিন পরে চেঞ্জ করে 10 থেকে 9.5 করলো, কল মানি রেট কমে আসছে, ট্রেজারি বন্ডের রেট কমে আসছে, এটা আমাদের বাজারের জন্য খুবই পজিটিভ একটা ইন্ডিকেটর। সে সাথে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভও ভালো, তো রেমিটেন্স ভালো আসছে। এগুলো আমি মনে করি খুব ভালো দিক, এগুলো আমাদের ট্র্যাক করতে হবে। আর যে জিনিসগুলো আমাদের চ্যালেঞ্জ আছে বা যেগুলো আমার নেগেটিভ সাইড, যেটাও একই সাথে ট্র্যাক করা দরকার, সেটা হচ্ছে এখন গ্লোবাল অয়েল প্রাইস বেশ হাই, প্রায় $95 মতো, যেটা নর্মালি $70 থেকে $75 মতো থাকে। এটা হলে আমাদের ইকোনমিতে একটা বড় একটা চাপ পড়ে, যদি এটা দীর্ঘদিন ধরে থেকে থাকে, এটা আমাদের ট্র্যাক করতে হবে। আর সেকেন্ডলি আমি মনে করি এটার পাশাপাশি আমাদের এক্সচেঞ্জ রেটের মতো এই প্রভাবটা ইভেন্চুয়ালি আসে কিনা সেটাও দেখতে হবে। গ্যাস এবং এনার্জি সেক্টরে আমাদের একটু ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমাদের ওভারঅল ইকোনমিতে খুব বড় একটা ইম্প্যাক্ট ফলে। যেরকম গ্যাস শর্টেজের কারণে আপনি দেখেছেন যে অনেক টেক্সটাইল কোম্পানি এখন ওইভাবে ফুল ক্যাপাসিটিতে চলতে পারছে না। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একই সাথে দুইটা সাইডে আমাদের নজরে রাখতে হবে, এর উপর ডিপেন্ড করবে যে বাজারের পরবর্তী মুভমেন্টটা কোন দিকে যেতে পারে। জি, কিন্তু একটা বিষয় যদি একটু বলি, যে এই যে বাজারে আপনি বলছিলেন যে বাজারে মোটামুটি বেশ কিছুদিন একটা র্যালি ছিল এবং মুভমেন্ট ছিল, বাজারের গতি কিছুটা হলেও বেড়েছে, তো সেই জায়গা থেকে একটা সেক্টরের কিন্তু একটা মুভমেন্ট ছিল, আমরা যদি বলি একটু টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট ছিল, কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারের দিকে কিন্তু বিনিয়োগকারীদের খুব একটা আকর্ষণ ছিল না। এইটা কেন? এটা খুব বড় একটা সমস্যা আমাদের বাজারে, এটা রাইটলি পয়েন্ট আউট করেছেন। এটার এই সমস্যাটা আমার কাছে মেইন কারণ যেটা মনে হয়, আমাদের বাজার বাজার আসলে খুবই বেশি রিটেল ড্রিভেন। এখানে ফান্ডামেন্টাল শেয়ার আসলে যে যারা পছন্দ করে বা যারা কিনে থাকেন, সেটা হচ্ছে প্রতিষ্ঠানগুলা বা ফরেন ইনভেস্টর।
এই দুইটা ব্যাপারে আমরা খুবই দুর্বল। আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সংখ্যাতেও কম, ক্যাপাসিটিতেও কম। আবার ফরেন ইনভেস্টররা দেখবেন আমাদের গত অনেকদিন ধরেই, গত কয়েক বছর ধরে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু নেট সেল হচ্ছে। তারা তো আসছে না, বরঞ্চ চলে যাচ্ছে। তো এই জিনিসটা যখন হয় তখন বাজারে দেখা যায় একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়। যখন রিটেল ইনভেস্টররা, এবং রিটেল ইনভেস্টরের মধ্যে দেখা যায় এখানে হয়তো 90% যদি রিটেল হয়ে থাকে, তার মধ্যে আবার 2-3%, 5% আছে যারা হচ্ছে বাজারে তারা একটা সিন্ডিকেটের মতো করে অনেক কাজ করে। তারা রিটেল, তারা অত রেগুলেটেড না, কিন্তু তাদের কাছে অনেক ফান্ড আছে তার নিজের কাছে বা তার কন্ট্রোলে, এবং সেই টাকাটাতে তারা দেখা যায় যে শেয়ারগুলো সহজে একটু ম্যানিপুলেট করা যায়, প্রাইস বাড়ানো যায়, সেই শেয়ারগুলোতেই তারা একটু বেশি তাদের টেন্ডেন্সি থাকে ইনভেস্ট করার। এবং সেই কারণে দেখা যায় এই ধরনের বাজারগুলোতে স্পেকুলেশন অনেক বেশি হয়। এবং আপনি যেটা বললেন সেই জিনিসটা হয় তখন, যে এই ছোট কোম্পানি বা ফান্ডামেন্টালি ভালো কোম্পানিগুলোতেই তখন দেখা যায় র্যালিটা হয়। এবং ওই র্যালিটা হওয়ার কারণে ছোট ছোট বিনিয়োগকারীরা সেই কোম্পানিগুলোর দিকেই তারা আকৃষ্ট হয়। তারা যখন দেখে যে না, ভালো কোম্পানিতে এরকম মুভমেন্ট বা রিটার্ন হচ্ছে না, আর ভালো কোম্পানিতে রিটার্ন হয় না জি, যথেষ্ট। তাহলে আমি আমি আপনার আপনার কথাটাকে কোট করে যদি একটু বলি, একেবারে হচ্ছে এক কথা একটু শুনতে চাইবো যে তাহলে অনেক বিনিয়োগকারী বলেন যে এই বাজারটা বেসিক্যালি ফান্ডামেন্টাল বেসড না, এটা আসলে রিউমার বেসড। আপনি কি এটার সাথে আসলে একমত কিনা? এটা তো কিছুটা আছেই, কিছুটা আছে, কিন্তু এখানে ঝুঁকিটা অনেক বেশি। এই রিওয়ার্ড বেসড ইনভেস্টমেন্ট, এখানে রিটার্ন যেরকম বেশি হয়, সবচেয়ে বড় লসও সেখান থেকে হয়ে থাকে। ফান্ডামেন্টালি যদি আপনি রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন চিন্তা করি, তাহলে আলটিমেটলি আপনি দেখবেন যে ফান্ডামেন্টাল রিটার্নই তখন জিতে যায়, যখন আপনি লম্বা সময় রিস্ক এবং রিটার্ন দুটো একসাথে কম্পেয়ার করে চিন্তা করবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও ইমরান হাসানের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।